ফার্মার প্রডিউসার কোম্পানি মানে এফপিসি নামটা শুনলেই মনে হয় কৃষকদের একজোট হওয়ার শক্তি, কিন্তু এই শক্তিকে একটা সফল টেকসই ব্যবসায় পরিণত করা সেটাই আসল চ্যালেঞ্জ। কিভাবে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই দেখব। মানে কোন পথে চললে একটা এফপিসি একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে আর কোন ভুলগুলো করলে সব শেষ হয়ে যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক, আর এই নকশাটা একটু খুলে দেখা যাক। আর এটাই তো আসল প্রশ্ন, তাই না? হাজার হাজার ছোট ছোট খামার, তারা একজোট হয়ে বিশাল আর কঠিন একটা বাজারের সাথে পাল্লা দেবে কিভাবে? কিভাবে তারা টিকে থাকবে, সফল হবে? ঠিক এই বিশাল চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্যই কিন্তু এফপিসি মডেলটা তৈরি হয়েছিল। তো আজকের এই আলোচনাতে আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমে দেখব এফপিসিগুলো বড় হতে গিয়ে কি কি সমস্যায় পড়ে। তারপর বোঝার চেষ্টা করব এই বৃদ্ধির পথে ব্যালেন্সটা রাখা কতটা জরুরি। এরপর আমরা একটা নকশা দেখব যেটা দিয়ে টেকসইভাবে এগোনো যায়। সাথে থাকবে কিছু সফলতার গল্প, মানে যারা সত্যি সত্যি এটা করে দেখিয়েছে। আর একদম শেষে আমরা জানব যে এই পুরো উদ্যোগটার প্রভাব আসলে কতটা বড়। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্ব, এফপিসি এর বৃদ্ধি, এটা কি সাফল্য আনে নাকি ব্যর্থতা? দেখুন, সাধারণভাবে ব্যবসার বৃদ্ধি মানেই তো আরও বেশি লাভ, কিন্তু একটা এফপিসি এর জন্য ব্যাপারটা এর চেয়েও অনেক বেশি কিছু। তাদের জন্য বৃদ্ধি মানে হলো টিকে থাকা, হয় এগোতে হবে না হলে হারিয়ে যেতে হবে। মাঝখানে কোনো জায়গায় নেই, বাজিটা আসলে অনেক বড়। তাহলে এই এফপিসি জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা এমন একটা কোম্পানি যার মালিক কিন্তু কৃষকরা নিজেরাই। তারা সবাই মিলে একজোট হয় একটাই কারণে, যাতে একসাথে মিলে নিজেদের ফসলের ভালো দামটা আদায় করতে পারে আর বড় বাজারের সাথে সরাসরি একটা যোগাযোগ তৈরি করতে পারে। এবার চলুন এই বৃদ্ধির পথের ঝুঁকিগুলো নিয়ে কথা বলা যাক। পথটা কিন্তু অনেকটা, জানেন তো, দড়ির ওপর হাঁটার মতো। একটু এদিক ওদিক হলেই বিপদ। ব্যালেন্সটাই সব। অনেক এফপিসি আছে যাদের দারুণ সম্ভাবনা ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি বড় হতে গিয়ে এমন কিছু ভুল করে বসে যা শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। চলুন দেখি কি সেই সাধারণ কিন্তু মারাত্মক ঝুঁকিগুলো। যখন একটা এফপিসি বড় হতে শুরু করে তখন তার সামনে দুটো রাস্তা খোলা থাকে। একটা রাস্তা হলো কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়া, পরিকাঠামো ঠিক আছে কিনা, বাজার কি চাইছে এসব না ভেবে দ্রুত ব্যবসা বাড়ানো। আর দ্বিতীয় রাস্তাটা হলো কৌশল করে এগোনো, মানে ধীরে ধীরে পরিকল্পনা করে একটা মজবুত সিস্টেম তৈরি করে এগোনো। আর বলাই বাহুল্য, এই দুটো পথের শেষ কিন্তু একদম আলাদা। তাহলে আসল ঝুঁকিগুলো কি কি? মূলত তিনটে বড় ভুল আছে যা এড়িয়ে চলতে হবে। ১ নম্বর, কোনোরকম প্রস্তুতি ছাড়া, মানে মজবুত পরিকাঠামো ছাড়াই হুট করে ব্যবসা বাড়াতে যাওয়া। ২ নম্বর, ভেতরের প্রশাসনের স্বচ্ছতার অভাব আর টাকার হিসেবে গড়মিল। আর ৩ নম্বর, শুধু একটাই পণ্য বা একটাই বাজারের ওপর ভরসা করে বসে থাকা। মনে রাখতে হবে, এই তিনটে ফাঁদের যে কোনো একটাই কিন্তু একটা এফপিসিকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, সমস্যার ঝুঁকির কথা তো অনেক হলো, কিন্তু সমাধানটা কি? ভালো খবর হলো এর থেকে বেরোনোর একটা পরীক্ষিত পথ বা ব্লুপ্রিন্ট কিন্তু আছে। চলুন এবার আর সমস্যা নয়, বরং সমাধানের দিকে নজর দিই। দেখি কিভাবে একটা এফপিসি কোনো হোঁচট না খেয়ে টেকসইভাবে বেড়ে উঠতে পারে। এই যে স্মার্ট গ্রোথ বা টেকসই বৃদ্ধির কথা বলছি, এর ভিত্তিটা দাঁড়িয়ে আছে মূলত তিনটে পিলারের উপর। প্রথমটা হলো টেকনোলজি আর ডেটার ঠিকঠাক ব্যবহার। কেন? কারণ এটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। দ্বিতীয়টা হলো একটা শক্তিশালী সাপ্লাই চেইন বানানো, মানে পণ্যটা কৃষক থেকে ক্রেতার কাছে পৌঁছানোর পুরো রাস্তাটা যেন মসৃণ থাকে। আর ৩ নম্বর, এবং সম্ভবত সবচেয়ে জরুরি, সেটা হলো ভ্যালু অ্যাড করা। মানে কি? মানে হলো শুধু কাঁচামালটা বিক্রি করে না দিয়ে সেটাকে প্রসেস করে আরও দামি কিছুতে পরিণত করা। থিওরি তো অনেক হলো, কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে এই প্ল্যানটা কি সত্যি কাজ করে? উত্তর হলো হ্যাঁ, একদম করে। চলুন এবার তাহলে সরাসরি মাঠ থেকে ঘুরে আসা যাক, এমন কিছু এফপিসি এর গল্প শোনা যাক যারা ঠিক এই কৌশলগুলো ব্যবহার করেই নিজেদের ভাগ্য পুরো বদলে ফেলেছে। আমাদের প্রথম গল্পটা এমন একটা এফপিসিকে নিয়ে যারা একটু অন্যভাবে ভেবেছিল। তারা ডেটাকে বানিয়েছিল তাদের সবথেকে বড় অস্ত্র। চলুন দেখি কিভাবে তারা ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল। তাদের কাজের স্টাইলটাই ছিল দারুণ। তারা ডেটা ঘেঁটে বের করত ঠিক কোন ফসলটা
কখন আর কোথায় লাগালে সবচেয়ে বেশি লাভ আসবে। শুধু তাই নয়, তারা শুধু ফসল বিক্রি করেই থেমে যায়নি, ক্রেতাদের সাথে একটা দারুণ সম্পর্ক তৈরি করেছে। আর সবশেষে ওই ফসলগুলোকে প্রসেস করে সেগুলোর দাম কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। এবার চলুন দ্বিতীয় গল্পটা শুনি। এই ফুডপিসটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পেরেছিল, আর সেটা হলো শুধু একটা পণ্যের ওপর ভরসা করে বসে থাকাটা খুবই রিস্কি। তাই তারা দুটো জিনিসকে তাদের সাফল্যের চাবিকাঠি বানিয়েছিল: এক, পণ্যে বৈচিত্র্য আনা, আর দুই, ভ্যালু অ্যাডিশন। তো ঝুঁকি কমানোর জন্য তারা কি করল? তারা একটা পণ্যে আটকে না থেকে তাদের ঝুড়িতে অনেক রকমের পণ্য রাখল। তারা প্রসেসিংয়ে টাকা ঢালল, আর সাধারণ ফসলকে বানিয়ে ফেলল দামি জিনিস। আর সবচেয়ে বড় কথা, লম্বা সময়ের জন্য চুক্তি করে নিজেদের আর্থিক অবস্থাকে একদম সুরক্ষিত করে ফেলল। এটা সত্যিই একটা অসাধারণ কৌশল। একটার এফপিসি যখন সফল হয় তখন তার লাভটা শুধু কৃষকদের আয় বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাবটা কিন্তু অনেক বড়। এটা পুরো সমাজের উপর পড়ে। এই সাফল্যের ঢেউটা গ্রামের অর্থনীতিকে জাগিয়ে তোলে, আর তার সীমানা ছাড়িয়ে আরও দূরে চলে যায়। চলুন এবার একটু বড় ছবিটা দেখি, মানে এই সাফল্যের আসল গুরুত্বটা কোথায়। এখান থেকে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে যায়: সফল এফপিসিগুলো শুধু ব্যবসা করার জন্য নয়, এগুলো আসলে এক একটা সামাজিক পরিবর্তনের ইঞ্জিন। ভাবুন তো, এরা গ্রামের অর্থনীতিতে নতুন করে প্রাণ ফেরায়, সেখানকার মানুষদের ভেতর থেকে শক্তিশালী করে, আর সব মিলিয়ে আমাদের দেশের জন্য একটা মজবুত কৃষির ভবিষ্যৎ তৈরি করে। এর প্রভাবটা আসলেই অনেক গভীর। ভবিষ্যতে কি হবে? এফপিসিগুলোকে সাপোর্ট করার ধরনেও একটা বদল আসছে। ব্যাপারটা একটা পার্টনারশিপের মতো হয়ে উঠছে। একদিকে সরকার পলিসি আর ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সাহায্য করবে, অন্যদিকে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে টেকনোলজি আর গ্লোবাল মার্কেটের সাথে যোগাযোগ তৈরির মতো জরুরি কাজগুলোতে। সব মিলিয়ে বার্তাটা কিন্তু খুব স্পষ্ট। এটা আমাদের সবার জন্য একটা আহ্বান। যদি আমরা দেশের কৃষি ব্যবস্থাকে সত্যি সত্যি ভেতর থেকে মজবুত করতে চাই, তাহলে এই এফপিসি আন্দোলনকে সমর্থন করা, এর পাশে দাঁড়ানোটা খুব দরকার। তাহলে ভাবুন, সফল হওয়ার জন্য একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট যখন আমাদের হাতেই আছে, তখন প্রশ্নটা কিন্তু থেকেই যায়: আমাদের দেশের কৃষিতে পরের বড় সাফল্যের গল্পটা লিখতে ঠিক কোথায় বাধা আসছে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।